মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। পর্ব সংখ্যা 27। বিয়ের পরপরই বিচারের জন্য পঞ্চায়েতে চলে গেল মাহাতিম। পঞ্চায়েতের মাঠে কঠোর একটা বিচার করা হবে, যে বিচারে কঠোরতার শাস্তির বিধান করা হয়েছে। মাহাতিম সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পঞ্চায়েতের মাঠটা দেখতে পেল। পঞ্চায়েতের বলা জায়গাটার কাছে প্রচুর মানুষের ঢল দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় 70% মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ এখানে কি ধরনের বিচার করা হবে সেটা দেখার জন্যই অপেক্ষার প্রহর গুনছে। মোল্লা হান্নান অনেক অংশ যাবৎ মৌন অবস্থা পালন করলেন। মাহাতিম এবং তরুণের অপেক্ষায় চুপ করে আছে। এদিকে তার ডানে বামে বসে আছে মুরব্বীর মতো ব্যক্তিরা। হান্নান শেখ তর্জনী তুলে মাহাতিমের দিকে তাক করলো, সাথে সাথে ইশারা করে ডাকলেন ডান দিকের চেয়ারগুলোতে বসে পড়তে। মাহাতিম মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝিয়ে চুপচাপ ভঙ্গিতে গিয়ে ডান পাশের চেয়ারগুলোতে বসলো। বিচার কার্য শুরু হলো। পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত করা হলো। মাহাতিম এক এক করে সব ঘটনা সবিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পণ্ড কাহিনী শুনে কানাকানি করতে থাকলো। কেউ কেউ গর্জে উঠল তরুণকে মেরে ফেলার জন্য। এমন বই কি এই অবস্থার সৃষ্টি হতে ক্ষণিকের মধ্যে ক্ষিপ্ত হটল গ্রামবাসী, ক্ষুব্ধ হয়ে উঠল যুবক পুরুষ ব্যক্তিরা। হান্নান শেখ দ্রুত তাদের ঠান্ডা করতে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্য মতে বিচারের জন্যই তরুণকে সবার সামনে হাজির করলেন। তরুণের অবস্থা এমনিতেও করুণ ছিল। তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। মাহাতিম যা যা বলেছিল তরুণের ভয়ের চোটে সব কথা স্বীকার করে নিয়েছে। এলাহুমায় এই অবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে তরুণকে জেলে দেওয়ার চিন্তা করলেন যে হান্নান শেখ। আইন নিজের হাতে তুলে গর্জিত কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। তরুণ একটু সুস্থ হলে সদর হাসপাতাল থেকে পুলিশের হাতে চলে যাবে। এরপর যা করা সেটি পুলিশই করবে। দরকার পড়লে শক্তি বোড়ালের ডাল দিয়ে আবারও পিটানি দেওয়া হবে, তবে তা ব্যবস্থা করবে পুলিশই। পুরো কার্যটি সম্পন্ন করে বিকাল পেরিয়ে সন্ধ্যা নামলো। কিছু কাগজপত্র সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হয়েছিল কাজে। এই উসিলায় গ্রামের একটা নতুন নিয়ম যুক্ত হয়েছে। কোনো পরপুরুষ যদি মেয়েদের ইজ্জতে হাত দিতে আসে তাকে খোলা ময়দানে উলঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি নরপশুটা মারা যায় সেটি দায়ভার খারিজ করা হবে নিশ্চয়ই। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব হয়ে গেছে। নাকে ভেসে আসছে মাটি কাদাতের গন্ধ, শাওলাজনিত মিশ্র গান, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহে ফিরে পথ ধরলো। সবাই কেমন জৌলুস মুখে হাসি মুখে ভঙ্গিতে চলে যেতে থাকলো। মোল্লা হিসেবে হান্নান শেখ কতটা ভরযোগ্য ব্যক্তি সেটা সহজ সরল গ্রামবাসীর চেহারা দেখলে বোঝা যায়। আকাশটা এখনো কালো মেঘের অন্ধকারে ঢাকা। রাতে যে কেবল মুষলধারায় ঝুম বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। মাহাতিম বুক ভর্তি নিঃশ্বাস টেনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠটার শেষ প্রান্তে যেন বিশাল বটগাছটা দাঁড়িয়ে আছে। সেটার নিচে একটি বৃষ্টি স্নান প্রকৃতি দেখছে। ঠান্ডা আবহাওয়ায় ক্ষণস্থায়ী ঝাপটা গাছের পাতাগুলো দুলে উঠল খুবই। সেই পাতা থেকে টপ টপ করে পানি পড়ছে মাহাতিমের সাদা শার্টটায়। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন আজ। সেই দিনটার কথা সে কোনোদিনও ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করতো মাহাতিম। হয়তো স্বপ্নেও সে ভাবতে পারেনি এখানে সে এভাবে বিয়ে করে ফেলবে। মন মস্তিষ্কের ওপর এভাবে অনুভূতির ছোঁয়া লেগে যাবে। মাহাতিম আকাশে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল। তখন ওই গায়ের ওপর রয়ে গেল প্রকৃতির সুন্দর ঠান্ডা বাতাস, শীতল হাওয়ায় মনটা তার পরশ পাওয়ার মতোই আক্রান্ত হলো। তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন। স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনটা দরজা ধীরে ধীরে উন্মুক্ত করে দাঁড়ালো দরকার। সে দরজায় যখন সঠিক সময়ে খুলে যাবে তখন ভালোবাসার মুঠো দিয়ে বিশেষ আবদার করতে দেরি করবে না মাহাতিম। সেদিন হয়তো অধিকার খাটাতে বাধ্য করবে না। মনের কাছে অন্যায় তুলে অপরাধবোধ হবে না। হান্নান শেখ সব কাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন। মাহাতিম একটু আগে সাথে ছিল, হুট করে কোথায় গায়েব হয়ে গেল। হান্নান শেখের ব্যক্তিত্ব সবাইকে বিদায় দিয়ে জানাচ্ছে, বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হয়তো মাহাতিম চলে গেছে সেটা ভেবেই নিজের গন্তব্যের দিকে ছুটলো, কিন্তু পথের মধ্যে চোখ দুটো বটগাছের দিকে আটকালো। চিন্তিত মুখে নিমিষের মধ্যে হাসি উড়িয়ে গেল। তিনি দ্রুত পায়ে হেঁটে গেলেন গাছটির দিকে। সেখানে পৌঁছানো মাত্রই পেছন থেকে মাহাতিমের কাঁধে হাত রেখে দিলেন। শক্তপোক্ত কাঁধের ওপর ভার পেতেই মুখটা ডান দিকে ঘুরলো মাহাতিমের। কাঠটার দিকে
আর চোখে তাকে বৃদ্ধ হাতটার দিকে দেখতে পেল। কাঁধ থেকে চোখ সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো হানান শেখের দিকে। হানান শেখ কাঁধ থেকে হাত সরিয়ে মাহাতিমের মোটা বাহুতে দুটো আলতো হাতে চেপে ধরল। ঠোঁটে মুখে হাসি ফুটে উঠল প্রফুল্লে। বাড়ি যাওনি তাহলে? মাহাতিম বৃদ্ধের হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথা ডানে বামে নাসূচক দুলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মানিজ্য থাকবে না নানা। আপনার নাতিগুলো খুবই ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটে ফোটা টাকা নেই, আমি একদম ফতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন? স্বামী হিসেবে কিছু দিতে পারিনি, কি লজ্জার কথা। হানান শেখ হো করে হেসে দিয়ে জিজ্ঞেস করলেন, সেখানকার সবচেয়ে বড় মার্কেটে গিয়ে শাড়ি কিনে নিয়ে গেলেন? মাহাতিম একদিন শাড়ি পছন্দ করে ব্যস্ত হয়ে হানান শেখ টুপ করে পাঞ্জাবির দোকানে ঢুকে গেলেন। বাড়িতে সবাই কঠিন দুজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। তখন মাহাতিম এসে স্বস্তির খবর শোনালেন। যেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবেছিল সকলে। সে ঘটনার পর সুরাইয়াকে রুমের বাইরে আসতে দেয়নি। সেফ আলী যদিও নানা ছুটি দেখিয়ে ক্ষীণ দৃষ্টি ছুড়েছে, কিন্তু সুজলার চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটেই পড়েছে। আজ বাড়িটা আজ অন্যরকম একটা আমেজ মামেজ। তবু আজ বাড়িতে তেমন কোনো ঝড় নেই। মেহনুর একা একা রুমের মধ্যে বসে আছে। জানালার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায়ায় প্রচণ্ড নিঃসগ্ন অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে মেহনুর। সে যদি ওদের সাথে রিসোর্টে না যেত তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতে হতো না নিশ্চয়ই। একে একে সবাই কষ্ট পেয়েছে ওর ঘটনার জন্য। শেফালি কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদা ভাই। মানুষটা সবার সামনে শক্ত থাকলেও নিজের বিছানায় গেলে দুঃখী হয়ে যায়। প্রচণ্ড ভরাক্রান্ত মনে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন হুট করে নিরালা ভুক্ত হয়ে যাবেন, চলে যাবেন সকলের অনাগোচরে। সকলের মায়াবন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতিতে রেখে যাবেন অনেকে। রাতটুকু গভীর হওয়ার জন্য ঘড়ি 8টা বাজতে চলল। এর মধ্যেই যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কথাই নেই। শ্রমিকরা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য সবাই রুমে এসে আড্ডায় বসেছে। সেগুন কাঠের কাঠটায় জুড়ে গোল করে বসেছে সকলে। জানালা বন্ধ থাকা সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটা ভুতুরে আওয়াজ তুলছে। বাড়িতে পিনপতন নিরাপত্তা ছেয়ে আছে। সবার রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। ফারিন বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে বালিশে তুলে বসে আছে। সবাই এদিক ওদিক হাসাহাসি করে আড্ডা দিতে থাকছে। ফারিন নীতির কানে নিচু স্বরে বলল, ভাই দেরি করছে কেন? এদিকে যদি মেহরিন ঘুমিয়ে যায় তখন? ফারিনের আওয়াজটা নিচু স্বরে হলেও নীতির কান ডিঙিয়ে সিয়ামের কানে পৌঁছালো। সিয়াম কথাটা শুনে দেরি করে হলেও নীতিকে কঠিনভাবে থামিয়ে দিল। নীতি বুড়ো কুচকে তাকে সিয়ামের ওকে অগ্রাহ্য করে ফারিনকে উদ্দেশ্য করে বলল, ওই ফারিন, তোরে বলছি না ছোট মানুষের মতো থাকবি? একটুখানি বয়সে পাকনা পাকনা কথা বলস কেন? বড় ভাই কি করবো না করবো এসব কি তোর কোন সাজে? টানটুস বান্টুস করস কেন? তো থাপড়ায় একেবারে চ্যাপ্টা বানায় দাঁত মুখ ফালাই দিব। সিয়ামের কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহলী দৃষ্টিতে ভুরু কুচকে তাকিয়ে আছে। ফারিন তখন ভেঙচি কেটে বিরক্তিকর মুখে বলে ওঠে, তুমি আমাদের কথায় নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গন্ডগোল আছে কি না? বেশি হলে সেটি কেমিস্ট্রি ল্যাবে পাঠাও, আমাদের মধ্যে আঙুল ঢুকাতে এসো না। সিয়ামর কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে অমনি বিপরীত দিক থেকে তৌফো বলে ওঠে, ও মামু, তুমি এত খুচাখুচি করছো কেন? খাওয়ার চাপ লাগছে নাকি? কলাপাতা আনমো? সিয়াম একটা দারুণভাবে রেগে গেছে, কিন্তু তৌফোর পাল্টা কিছু শুনতে পেল না। পূর্বে সুজলা এসে দরজায় দাঁড়ালো। মাহাতিমের আগমন নিয়ে খবর দিতে এসেছে। সবাই হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আঙিনায় এসে দাঁড়ালো। হানান শেখ ও মাহাতিম দুজনে কাক ভেজা হয়ে এসেছে। দুজনের হাতে সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ আছে। মাহাতিম ভেজা চুলগুলো আঙ্গুল ঝরাতে ঝরাতে নীতির কাছে আসছে। হানান শেখ চৌকির ওপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পড়লেন। সুজলা ও মার্জা দুজনে সে হানান শেখের কাছে দুটো গামছা দিল। মাহমুদা রান্নাঘরে খাবার গরম করতে দিল। হানান শেখ পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়লেন। মাহাতিমের হাতে নতুন কোনো পাঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলাতে বলে দিলেন। মাহাতিম শার্ট প্যান্ট বদলে নিচে খেতে গেল। নীতিকে দিল মেহনুরের রুমে শাড়ি পরানোর জন্য। হানান শেখ ও মাহাতিম একসাথে রাতের খাবার শুরু করলো। সুজলা ইচ্ছে করে মেহনুরকে রুম থেকে বের করে আনলো। মেহনুর লজ্জায় কারো দিকে চোখ তুলে তাকাতে পারছে না।
এর মধ্যে বড় মার জোরাজোরিতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু মাহমুদার পেছনে আড়াল হয়ে দাঁড়িয়ে রইল। মাহাতিম খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে মেহিনুরের অবস্থান দেখে বুঝে নিল। লাল শাড়িতে আঁচলটার অস্তিত্ব দেখে আবারও খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতে পাকাতে হানান শেখকে উদ্দেশ্য করে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটাই তৌফু ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? মাহাতিমের কথা শুনে দোতলা থেকে হাঁ করে তাকালো সবাই একযোগে। সবাই তখন হ্যাপিতে দৃষ্টিতে তাকিয়ে আছে। তৌফু চোয়াল ঝুলানো অবস্থায় চোখ বড় করে ফেললো। 2 মিনিট স্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলল, ভাই আমার একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালাইরা কি বললো ভাই? আমি কবে ওর রুমে ঘুমাইতে চাইলাম? ওর বিছানায় কি মধুলেপটা আছে যে আমি এখানে থাকতে চাইমো? তৌফের কথায় সূত্র ধরে সাবির তখন কথা বলল, ভাই যে ভাবির রুমে ঘুমাতে চাচ্ছে এটা কি তুমি বুঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ তুলে খাও। এই বিষের সাথে সব ভিটামিন তো পাবাই, সাথে গন্ধের ঠেলায় মইরা যাবা। সাবিরের পক্ষ থেকে সিয়াম এবার বলে ওঠে। আশ্চর্য চূড়ান্ত পর্যায়ে সীমা অতিক্রম করে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবির ঠিক বলছে মামু। ও মাগো বইলা মরার চেয়ে ও মাগু বইলা মরা ভালো। জানোস, জীবনে আমি বহুত পাপ করেছি, কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলি নাই ভাই। নিজেরই আমি কুটনামি অফিসের হেড ভাবি, অথচ এই হারামি আমারও ছায়রা গেছে। কি ধরনের মিথ্যা কথা গো বাবা? সবিক ও নীতি নিজেদের মধ্যে হতাশ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়লো। দুজনে একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হা হুতাশ করতে লাগলো। হান্নান শেখ মাহাতিমের কথা শুনতে পেয়ে ফাজলামি রাস্তা ধরতে ফেলেছে। ভাজা মাছ খেতে ক্ষুদ্র অংশ নিয়ে বড় কাঁটাটা চোখে পড়ল তার। তিনি কাঁটাটা বাহাতের আঙ্গুলে গুজে তর্জনীতে চেপে ফেললো। মেহিনুর যে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে সেটা ওর নড়াচড়া দেখে বুঝতে পারছে। ভাতের শেষ লোকমা মাছ পুড়ে মুখে হাসি সুরে তিনি বললেন, আমার দাদুর রুমে ঘুমাইতে গেলে সে তোমার তাড়িয়ে দিবে না। এখন বাকিটা তোমার ইচ্ছে। আমার খাওয়া তো হয়ে গেল, এখন একটু বিশ্রামে যাই। হানান শেখ মিনিটের মধ্যে হাত ধুয়ে রুমের দিকে চলে গেছে। খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে মাহাতিম নীতিকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। শাহনাজ ও সাবার আরও কিছু নোট গুজে মেহিনুরকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। মাহাতিম নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিয়ে হঠাৎ ওর পকেট থেকে ফোন বাজতে লাগলো। সাদা পাঞ্জাবি পকেট থেকে ফোন বের করে সেটা রিসিভ করলো। হ্যালো। কলের ওপাশ থেকে উত্তর পেতে অপর পাশ থেকে বলে উঠল, আপনি আর ভ্যাকেশন পাবেন না মাহাতিম আনসারি, আমরা দুঃখিত। আপনি খুব শীঘ্রই ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ। আপনার মেল নোটিশ পত্র পাঠানো হয়েছে। মাহাতিম কথাটা শোনার সাথে সাথে হতাশ ভঙ্গিতে চোখ কুঁচকে ফেললো, ঠোঁট গোল করে চোখা করে ফেললো, শব্দ করে নিঃশ্বাস ছাড়লো। পাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কলটা এক পর্যায়ে কেটে গেল। কিন্তু মাহাতিম কান থেকে ফোন সরানো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতে বিছানায় শুয়ে চুলে হাত ঢুকিয়ে রাখলো সে। পুরো মোল্লাবাড়ি 9টার ভেতর শুনশান হয়ে গেছে। সারাদিনের ধকল শেষে সবাই রুমে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন তুখর বৃষ্টি নেই, কিন্তু ঝিরঝির বৃষ্টির মতো এখনো টুপটাপ পানি পড়ছে। বিছানায় নতুন বইয়ের বেশে বসে আছে মেহিনুর। গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। মাহাতিমের অপেক্ষায় সময় গুজরায় করতে করতে মাথার ঘোমটা সরিয়ে দৃষ্টি রেখেছে মেহিনুর। ঘন্টা খানেকের ধরে ঘুমে টোলটোল করছে চোখটা। মায়ের করা নির্দেশ স্বামী আসা পর্যন্ত ঘুমাতে নেই, সেজন্য না চাইতেও জেগে থাকতে যুবথুবু হয়ে বসে আছে সে। দরজা খোলার আওয়াজ আসে, সে আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। মেহিনুর ওর আগমন বুঝতে পেরে তড়িঘড়ি মাথার ঘোমটাটা টেনে নিল। লম্বা ঘোমটা মুখে ঢেকে বসলো, সিটকিনি লাগানোর আওয়াজ পেল। আদৌ কি মাহাতিম এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলো। মেহিনুরের ঘোমটাটার আড়াল থেকে সাবধানে মাহাতিমকে দেখার চেষ্টা করলো। ভয়, লজ্জা, তাড়নার মধ্যে মেহিনুর শুধু এইটুকুই বুঝতে পারলো, মাহাতিম ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুবই আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। মাহাতিমের অমন নিঃশব্দে অগ্রসর বুকের হৃৎপিণ্ড ধুপ করে উঠল। ওর বক্ষস্থল পর্যন্ত সূক্ষ্ম হয়ে এলো। মেহিনুরের বারবার ঢোক গিলে নিচ্ছে। ডান হাত দুটো এগিয়ে ঘোমটার দুপ্রান্ত ধরে ওপরে তুলে নিল মাহাতিম। মেহিনুর চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করলো। সেকেন্ডের ভেতর আবারও চোখ খুলে নিজেকে শান্ত রেখে মাহাতিমের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়।
মাহাতিম কোনো কিছু না বুঝতে পেরে ওর হাতের দিকে তাকায়। পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মেহিনুর মায়ের কাছ থেকে যে পারিবারিক নির্দেশনা পেয়েছে সেটা ঠিকঠাক মতো পালন করার জন্যই মাহাতিমের দিকে হাত বাড়িয়েছে। মাহাতিম কিছুটা কৌশলে মনে করে মেহিনুরের ছোট হাত দুটোকে নিজের দুহাতে মিলিয়ে নিল। মেহিনুর বড় একটি ঢোক গুলে জড়তাপূর্ণ অবস্থায় মাহাতিমের দুটো হাত ধরল। সে হাত দুটো ধীর গতিতে কাছে টেনে নিয়ে দু চোখের পাতায় ছুঁয়ে নিল। মাহাতিম অবাক হয়ে মেহিনুরের কাজগুলো দেখলো। চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তার। মেহরুন খুবই কোমলভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলে। সম্মানসূচক হাত দুটো সজ্ঞানে ঠোঁটে উষ্ঠ চাপে চুমু দেয়। মাহাতিম ঘটনার চরম আকস্মিক তৎক্ষণাৎ বুক ফুলিয়ে লম্বা একটি নিঃশ্বাস ছাড়ে। অস্বাভাবিকভাবে থমকে যায় সে। মেহিনুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে মেহিনুর ঠোঁট থেকে হাত সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু মাথায় মাহাতিমের দিকে তুলতে থাকে। সদৃষ্টিতে ধীর সুস্থে ওপরে তুলে ফেল করে তাকিয়ে থাকে। মাহাতিম কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর মেহরুনকে উদ্দেশ্য করে বলে, নিচে যাবে চলো। মেহিনুরের ফেল চাহনিটা তৎক্ষণাৎ প্রশ্নবিদ্ধ হয়ে গেল। মাহাতিম পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। মাহাতিম ওর কোলটার দিকে হাত এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরলো। বিছানা থেকে নামার জন্য তাগাদা দিয়ে ফেললো। মেহিনুর শেষমেশ কৌতূহল আটকাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাবেন কেন? প্রত্যুত্তরে মাহাতিম শুধু হাসি দিয়ে ফিরিয়ে দিল। মেহিনুর উত্তর না পেয়ে মাহাতিমের আদেশ মেনে ওর হাত ধরে নিচে এলো। মাহাতিমের পিছু পিছু হেঁটে এসে দেখলো মাহাতিম সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে। মেহিনুর আবারও ওকে প্রশ্ন করলো। এবারও শূন্য ফিরল। মাহাতিম ওকে খুব সাবধানে কলপারে নিয়ে গেল। মেহিনুর কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই কলপারে আনলো কেন লোকটা। মাহাতিম ওর হাতে এক মগ পানি তুলে দিয়ে এতক্ষণ পর বলল, অজু করো মেহিনুর আফরিন, উত্তম রূপে অজু করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেহিনুর। বুড়ো দুটো মারাত্মক কুচকে বিস্ময় করে তাকালো। এদিকে পাঞ্জাবি দু হাতে তুলে কাজ শুরু করলো মাহাতিম। সে দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অজু করে ফেললো মেহিনুর। অজুর পর্ব শেষ করে দুজনে রুমে ফিরে গেল। মেঝেতে দুটো জায়নামাজ ভিজিয়ে একটাই দাঁড়ালো মাহাতিম, আরেকটাই মেহিনুরকে দাঁড় করিয়ে মাথার ঘোমটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রেখে 2 রাকাত নামাজ আদায় করলো। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনেই। মেহিনুর এখনো আশ্চর্য হয়ে আছে। আশ্চর্য মুখে বিছানায় বসে থাকা, মাথা নিচু করে আছে। মাহাতিম রুমের লাইট নিভিয়ে জানালা দুটো খুলে দিল। অন্ধকার আকাশে বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বল আলোর মতো আলোকিত হয়ে উঠছে রুমটা অন্ধকার করতে অজানা ভয়ে আতঙ্ক হলো মেহিনুর। মাহাতিমের আগমনটা আবারও নিঃশব্দে হতেই মাহাতিম ওর গাল দুটো ধরে ছোট্ট মুখটা ওপরে তুলে ফেলল। ড্যাব চাহনির মাঝে অনাকাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল মাহাতিম, তোমাকে আমি সময় দিয়ে প্রস্তুত করব মেহিনুর। তোমার কাছে শুধুমাত্র একটি আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে? কণ্ঠের ব্যাকুলতা সুরে ঢোক গেল মেহিনুর। কি উত্তর দিবে সেটা চিন্তা করার আগে মাহাতিম ওর দিকে আরেকটু এগিয়ে এলো। মেহিনুর আঁচলের ঘোমটাটা খামচে ধরে মাহাতিম বলে উঠল, কোমরের কাটা জায়গাটায় একটা চুমু খাবো মেহিনুর। আমাকে শুধু এইটুকু অধিকার দিবে আজকের মতো? মাহাতিমের কথায় প্রচন্ড লজ্জা পেল মেহিনুর। এই লজ্জায় নত হয়ে চোখ দুটো পর্যন্ত তুলতে পারল না। মাহাতিমের কথায় কি উত্তর দিবে মেহিনুর যেন বুঝে উঠতে পারল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পৈশবিক আওয়াজে গা কেমন ছমছম করছে। কালো কুচকুচে আকাশটা কেমন যেন ফেটে যাচ্ছে, যেন দিনের আলোয় পুঞ্জীভূত হচ্ছে বারংবার। খোলা জানালার বাইরে ভয়াবহতা রুমের ভেতর চলে আসছে এখনই। আলোহীন রুমটার ভেতরে থেমে থেমে আসছে বিদ্যুৎ স্পৃষ্টির আলো। মাহাতিম কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। মেহিনুর নাক মুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেলল। মেহিনুর আর চোখে এমন অবস্থা দেখে কাঁপছে শক্ত খোলসের মধ্যে ভিতরে নিজেকে গুটিয়ে নিল। মাহাতিম স্লিপ দুটো ঠিক করার জন্য হাতা দুটো কবজি পর্যন্ত নামানোর পর ঠিক মতো গুটানোর জন্য আবারও ভালোভাবে ফোল্ড করতে লাগলো। কুনুয়ের কাছে মোটা করে গুটালো। মেহিনুরের দিকে এগিয়ে এলো মাহাতিম।
মেহনুরকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর দু কাঁধ শক্ত করে ধরলো। মেহনুর তখন কাঁধের কাছে ভার অনুভব করলো। মাহাতিম কে দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখন আকাশের আলো নিভে গেল, চোখের সামনে অন্ধকার হয়ে এলো। মেহনুর কিছুক্ষণ দেখতে পেল না, তখন অদৃশ্য অবস্থায় তাকিয়ে হঠাৎ দুম করে ধাক্কা খেলো। নিজের সাথে কি হলো সেটা বুঝোটার আগেই মাথার নিচে নরম বালিশের অস্তিত্ব বুঝতে পারলো। কাঁধের কাছে এখনো সেই শক্ত ভার হাত। মাহাতিম নিজের শক্ত হাত দুটো দিয়ে মেহনুরের কাঁধ খাবলে রেখেছে। মেহনুর বড় করে ঢোক গিলল, চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতে মাহাতিম ওর মুখের দিকে একটুখানি নুয়ে এলো। কাছে আসার এমন আকস্মিক মুহূর্তে দেখে বুকের যন্ত্রণা যেমন ধপাস ধপাস করে লাফাচ্ছে, দুঃখপুকুনি সেভাবে অস্বাভাবিকভাবে ছুটে চলেছে। তাতে মেহনুর ঠোঁট থেকে গলার স্বর পর্যন্ত গুলিয়ে গেল। খরার মতো শুকিয়ে গেছে গলদেশের অবস্থান। বারবার ঢোক গিলে শুষ্ক গলা সিদ্ধ করে নিচ্ছে। নাকের কাছে মাহাতিমের নেশানো পারফিউমের গ্রান এসে আচ্ছন্ন করে দিল ওকে। মনের অগোচরে চোখ বন্ধ করে ফেললো, পুরোপুরি বশীভূত করে ফেললো নিজেকে। তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধে অবস্থান নিচ্ছিল। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের ওপর অনুভূত হচ্ছিল। মেহনুর ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষিপ্ত সৃষ্টি করলো। সেই ঝড়টা আকস্মিকভাবে কারো তোলপাড় শুরু করলো পঞ্চ ইন্দ্রিয় জুড়ে। মেহনুর চিকন নাকটা হাড্ডির ওপর থুতনি বসিয়ে দিল মাহাতিম। এক একটা প্রখর নিঃশ্বাস মেহনুরের চোখের ওপর পড়তে লাগলো। মেহনুর কপালের দিকটা পুরোপুরি এগিয়ে এসে চোখ বন্ধ করে নিল একদম। টান টান কপালে লাবণ্যময় চামড়ার ওষ্ঠযুগল গাঢ় করে পরশ ছুঁয়ে দিল মেহনুর। অমনেই জড়তার আবেশে ডুবে গেল, তীব্রতায় মিশিয়ে গেল। চোয়াল শক্ত করে চোখ দুটো ভেতরের দিকে খিচে ফেললো মেহনুর। মাহাতিমর কাঁধ থেকে হাত সরিয়ে ধীরে ধীরে নাকের পেছনটায় চারটা টোকা দিল। অবশিষ্ট বৃদ্ধা আঙ্গুলটা গালের দিকে রাখতে আঙ্গুলের ডগা দিয়ে মেহনুরের গাল বুলিয়ে দিল। তীব্র উত্তেজনায় নিঃশ্বাসগুলো বেশ জড়সড়, চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল মাহাতিম। কপালে উষ্ঠ চুম্বনে কার্যসিদ্ধ সম্পন্ন ততক্ষণ তপ্ত স্পর্শ সরিয়ে ফেলল। চোখ মেলে মেহনুরের খিচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকালো। ওই খিচুনি দেওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে এসে সেখানেও ছাপিয়ে দিল উষ্ঠযুগলের ছোঁয়া। মেহনুর দারুণ কুঞ্চিত বোধ করছিল। মেহনুরের জড়সড় করুণ অবস্থা দেখে মাহাতিম না পারলেও হেসে দিল। সেই সৌন্দর্যমণ্ডিত হাসিটা ঠোঁটে পুরোপুরি যুক্ত রেখে মেহনুরকে উদ্দেশ্য করে বলল, তোমার এই লজ্জা কাতর মুখটা লোভনীয় লাগছে মেহনুর। লোভনীয় জিনিসটা বুকের মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু কথার প্রসঙ্গের মাঝখানে থেমে গেল। আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টি, তোড়জোড় আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া আর কোনো কথা যেন আসছিল না। মাহাতিমের বর এমন চুপটি দেখে মেহনুর খুবই সংশয় খেল। চোখ তুলে তাকালো। অন্ধকার সবকিছু অদৃশ্য হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ স্পর্শের আলো এসে ঢুকলো। সেই আলোতেই মাহাতিমের মুখটা দেখতে পেল। আবারও সেটা অন্ধকারে তলিয়ে গেল। মাহাতিম ওর কানের থেকে হাত সরিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। বাম পাশে থাকা মেহনুরের হাতটা ভাঁজ করে ধরল। মেহনুর নিজের হাতটার ওপর ধীর সুস্থে কার্যকারী টের পেল। মাথাটা এদিক ঘুরিয়ে এক পলক তাকালো। মাহাতিম খুব কায়দা মতো আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে নিল। বিদ্যুৎ স্পৃষ্টের আলোতে এক ঝলক দেখতে পেল মেহনুর সেদিকে উদ্দীপ্তপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকতে। মাহাতিম ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার কাছে থেকে চুমোর অধিকারটা চাইতাম না মেহনুর। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আবারও চরম অসভ্য ভেবে ফেলছ। ভাবছো লোকটার চরিত্র আসলে খুবই খারাপ। বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি হলো না। মেহনুর, এমন সময় আমাকে খারাপ ভেবে নিও না। আমার হাতে সময় কম, তোমাকে 3টা দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগে ফিল্ড থেকে খবর এসেছিল। ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমাকে অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। তোমার মনে এখনো আমার জন্য শক্ত অনুভূতি হয়নি। যেটুকু আছে সেটুকু হালকার ওপর ঝাপসা। কাজে আমি যদি এখন চলে যাই, তুমি যে স্বস্তি নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে এই ব্যাপারে। তুমি আমার জন্য পাকাপোক্তভাবে কিছু ফিল করতে পারবে না। আমি যে চলে যাচ্ছি এ ব্যাপারে তোমার খারাপও লাগবে না। মাহাতিমের কথায় কিছু ধরতে পারলো না মেহনুর। শুধু এইটুকু যে বুঝতে পারলো মাহাতিম খুবই শীঘ্রই নিজের কর্মে ফিরে যাচ্ছে।
মাহাতিম কর্মজীবনের কোনো স্তরে কোন কাজ করে সে সম্বন্ধে কোনো কিছুই জানে না মেহিনুর। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঘষে হাতটা শক্ত করে ধরলো মাহাতিম। মুহূর্তেই ভেতরের হাতটার কাছে টেনে আনলো সে। মেহিনুরের ওপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। মেহিনুর কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেটির কিছু অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু ওপরে তুলে শাড়িটা কিঞ্চিত নিচে নামিয়ে ফেললো। ঠিক সাথে সাথেই কাটা স্থানটা চোখের সামনে দেখতে পেল। অমন সুন্দর চামড়ার ওপর লম্বাটে কাটা দাগ বোঝা যাচ্ছে। মাহাতিম এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকে, ডান হাতে তর্জনী দিয়ে কাটা দাগটা স্পর্শ করতে থাকে। সেখানে থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধাঙ্গুল চেপে ধরে। মেহিনুরের দিকে মুখ তুলে ব্যথিত দৃষ্টিতে বলে, এখনো ব্যথা করে? মেহিনুর সরল চাহনিতে তাকিয়ে মাথাটা নাড়ে। না ভঙ্গিতে নেড়ে ওঠে। মাহাতিম তার উত্তরটুকু পেয়ে আবারও জায়গার দিকে তাকায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে একবার ছুঁয়ে নিচু হয় সেই দিকে। মুঠোয় থাকা মেহিনুরের হাতটা আলতো করে ধরে, চোখ দুটো বন্ধ করে কাটা দাগের ওপর নমনীয় ঠোঁট দুটো চাপ দেয়। কোমরের ওপর মৃদু চাপের অনুভূতিতে সংকোচ উৎকষ্টে মেহিনুর সংকুচিত হয়। মাহাতিম বলপূর্ণ হাতটা নিচের দিকে সরু সরু করে আঙ্গুলের দিকে লতিয়ে কুকড়ে ধরে মেহিনুরকে। ভিতরের দহন ক্রিয়ায় উত্তেল হয় সে। মেহিনুরের কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে মেহিনুরের হাতটা ছাড়িয়ে দেয়। মেহিনুর চোখ খুলে তাকাতে ততক্ষণে মাহাতিম স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে। পায়ের নিচে থাকা কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে নেয়। ব্যস্ত সুরে মেহিনুরের দিকে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না। কাঁথাটা অর্ধেক ছেড়ে দিয়ে বলল, দরকার পড়লে টেনে নিও। মাহাতিম কথাটা শেষ করে মেহিনুরের দিকে পিঠ দিয়ে ঘুমালো। মেহিনুর সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজের শেষমেশ অন্য পাশে ফিরে শুলো। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজনেই দুদিক মুখ করে ঘুমালো। মাহাতিম সারাদিনের ধকল শেষে বিছানা শুতে ঘুমানোতে দেরি হলো না। শরীরের সব ক্লান্তি শেষ করে একটু বিশ্রামের জন্য ঘুমে তলিয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে মেহিনুর শত চেষ্টা করে চোখ ঘুমাতে পারল না। তখন ওই চোখ দুটো ঘুমে ঢুলে আসছে। তখন এই বজ্রপাতে ঠাস ঠাস আওয়াজে ঘা খাপিয়ে শিহরণ জাগছে। তখন বজ্রপাতের শব্দ কম হচ্ছিল, কিন্তু এখন তীব্রভাবে শব্দ হচ্ছে। বিছানা কেঁপে উঠছে যেন। ছোট থেকে ছোট বজ্রপাতে ভীষণ করে কান ফাটিয়ে বিকট আওয়াজ তৈরি করছে। এদিকে বাজে শব্দ যেন প্রতিযোগিতার মতো চলতে শুরু করেছে। কার বেশি শব্দ হচ্ছে সেটি দেখার জন্য। সেটি নিয়ে যুদ্ধ চলছে। ভয়ে চোখ বুজে রয়েছে মেহিনুর। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ চিরে দিনের আলো ফুটে উঠল। অমনেই মেহিনুর প্রচন্ড আঁতকে ব্যতিব্যস্ত হয়ে মাহাতিমের পিঠের দিকে ধেয়ে এলো। কথার ভেতরে গায়ে লুকিয়ে পিঠের সাথে গুটিসুটি মেরে তাকালো। মাহাতিম তখন তন্দ্রাচ্ছন্ন মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া টের পেয়ে চট করে চোখ খুলে তাকালো। বুড়ো কুচকে সামান্য ঘাবড়ালো। বোঝার চেষ্টা করলো মেহিনুর কেন নড়াচড়া করছে। সেটা প্রথমে স্পষ্ট না হলে বজ্রপাতের বিষয়টা ধরতে পারলো। কয়েক মিনিট চুপ করে থেকে মাহাতিম ওর অবস্থায় শান্ত সুরে বলল, এদিকে মুখ করে ঘুমাও। আদেশসূচক কথা শুনে মেহিনুর দৃষ্টি ওপরে তুলল। মাহাতিম ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হলো। মেহিনুর নির্বাকভাবে ভাবশূন্য হয়ে গেল। মাহাতিম আবারও বলল, তোমাকে কিছু বলেছি মেহিনুর আফরিন? তখন যেভাবে শুয়েছিল ওইভাবেই মুখ ঘুরিয়ে শও। মেহিনুর হতভম্ব চাহনিতে তাকিয়ে ধীরে ধীরে পেছন দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে আগের মতোই চুপচাপ শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙা কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওর। মাহাতিম কি ওর অব্যক্ত কিছু চেয়েছিল? সেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান করে দূরে সরিয়ে দিল নাকি? মেহিনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরম আশ্চর্য হয়ে গেল। মাহাতিম ওর পেছন থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে। এক হাতটা মেহিনুরের গলার নিচে সাবধানে রেখে দিয়েছে। কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়েছে। কানের কাছে মুখ এনে বলে, ভয় নেই, আমি আছি। বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। মেহিনুরের কণ্ঠে শিহরণ। চমকে উঠে ক্ষুদ্র চোখ দুটি বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ একটা বাজে শব্দ হলো। জীর্ণ শীর্ণ মন গলে গিয়ে পেশিবহুল হাতটা দুহাতে শক্ত করে খাবলে ধরল মেহিনুর। মাহাতিম খানিকটা হেসে দিয়ে বালিশে মাথা রেখে দিল। মেহিনুরের ভয়ার্ত অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা দিয়ে আরো শক্ত করে ধরল তাকে। অন্যদিকে মেহিনুর খোপাটা খুলে চুলগুলো আঙ্গুলে পেঁচিয়ে রাখলো।
আঙ্গুলের ডগা দিয়ে মাথায় চামড়া স্পর্শ করতে লাগলো আলতো সুরে। তখন আমার হাতের চুমু কিভাবে দিলে? একটু লজ্জা করলো না? মেহনুর গলা ভিজে ঢোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। মাহাতিম উত্তর সুরে আহমকের মতো তাকালো। চুলের চামড়া স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা, সে কি করে জানালো তোমাকে তোমার চুমু পেলে আমি খুশি হব? কথায় খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেসে উঠল মেহনুর। গলাটা এক্ষুনি খাকারি দিয়ে ঠোঁট কামড়ে বলল, স্বামীকে সম্মানিত ব্যক্তি বোঝাতে এমন নিয়ম পালন করতে হয়। মাহাতিমকে জেরা করার প্রশ্ন করলো, তুমি আমাকে কি সম্মান করো? কোনো উত্তর এলো না মেহনুরের কাছ থেকে। মাহাতিম ব্যাকুলতা অপেক্ষা করলো, কিন্তু ওর কোনো উত্তরই এলো না। মেহনুর কিছুক্ষণ নিদ্রায় ডুবে গিয়ে শরীরটা ছেড়ে দিল। ধীরগতিতে শরীরটার ভার মাহাতিমের বুকের সাথে মিশে যেতে থাকলো। গলার কাছ থেকে খাবলে ধরা হাত দুটো ঢিলে করে খসে গেল। মাহাতিম ওর ঘুমের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকের সাথে মেহনুরের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। কেশবহুল মাথা, চোখ বন্ধ করে নাক ঘষতে লাগলো কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল মাহাতিম। ছোট ছোট উষ্ণ স্পর্শ মেহনুরের কেশের মধ্যে। কেশের রাজ্যের থেকে দূরে সরিয়ে বালিশ থেকে মুখ উঠালো। মেহনুর ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কাছাকাছি বলে গুরুত্ব বুঝতে পারছো না, দূরে চলে গেলে কি করবে তুমি? তীব্র আক্ষেপে নত হয়ে মাহাতিম ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়লো। গলার কাছ থেকে হাত সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরাতে থাকে। অমনি কালো বিন্দু তুল্য তিলটা তার চোখে আটকে যায়। মেহনুরের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতে আনমনে হেসে ফেলল মাহাতিম গলার দিকে ঝুঁকে গিয়ে মেহনুরের সাথে ঘুমের ঘরে চাপাড়তে আম্মা বলে উঠল। দেহের ক্লান্তি আর ঘুমের ঝড়ে এতটাই বেশি ছিল যে মেহনুর আবার বেঘরে ঘুমিয়ের মধ্যেই নিমগ্ন হয়ে গেল। কিছু টের পেল না তখন। ভোরের আকাশ নির্মল এখন, পাখির কিচিরমিচি ডাকে চারপাশ মুখরিত। গত রাতের বৃষ্টির পর ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙে সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষ করে জাগ্রত হচ্ছে এখন। কর্মকাণ্ডের যোগদানের জন্য কলপারে অতঃপর কাজ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু দিয়ে কোমর নুতিয়ে ফেলেছে। পুরুষরা তর্জনী আঙ্গুল দিয়ে দাঁত পরিষ্কার করতে কাজে সারছে। পরিশ্রমী প্রকৃতি সকালের প্রথম রোদ্দুর ঝলমলে উঠছে। হান্নান মোল্লা গত রাতের ঘুমাতে পারেনি। মেজ বউয়ের কার্যকলাপ দেখে এক মুহূর্তে তিনি স্বস্তি পাননি। সুজলা সবসময়ের মতো আগে থেকে ঘর দুয়ার দেখে থাকলো। মাহমুদা সকলের নাস্তা তৈরি করছে। বাকিরা খুবই আরামায়েশে ঘুমে ডুবে থাকলেও বিশেষ করে শেফালি আরো দেরি করে ঘুম থেকে উঠলো। মেহনুর ঘুমে টুলো টুলো চোখ দুটো শান্তভাবে খুললো। বড় একটা হাই তুলে হাতের তালুতে হাই ঢেকে নিল। চোখ দুটো কুচকাতে মাহাতিমের কথা মনে পড়লো। সাথে সাথে ধপ করে বিছানা থেকে উঠে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু মাহাতিম রুমের কোথাও নেই। মেহনুর এলোমেলো চুলগুলো খোপা পাকাতে গেল। গা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমে টেবিলের দিকে বন্ধ জানালা খুলে দিল। জানালার বাইরের দিকে তাকালো সে। আকাশে উদাসীন ভাব আজ আর নেই। মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সদেশে ছেয়ে গেছে। দূরে তেপান্তরে সোনালি রোদের ঝিলিক। মেহনুর ভয়ে ভয়ে ভাবে চমকে দিয়ে শেফালি চড়া গলায় তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোর কপালে বিয়ে জুটলো তাহলে? মেহনুর থমথম খেলো। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখলো শেফালিকে। মেহনুর থমথম দৃষ্টিতে আয়না থেকে মুখ ঘুরিয়ে শেফালির দিকে তাকালো। শেফালির দিকে চোখ উঠানোর সাহস করলো না সে। চুল থেকে গামছা সরিয়ে হাতটা নিচের দিকে নামিয়ে ফেললো। শেফালি একদম কদম এগিয়ে সে নতুন শাড়িটার ফেব্রিক দেখতে লাগলো। 3 আঙ্গুলে চেক করে হাসতে হাসতে বলল, কম দামি কাপড়। এরপর যা হলো সেটার পর ধপকর জন্য টপ খেলো দুজনেই। শেফালি খুব চালাকি করে মেহনুরের হাতটা মুচ্ছে ধরার চিন্তায় ছিল। সেটা সে সুযোগ মতো সবসময় করে আসে, কিন্তু সে চিন্তায় পানি ঢেলে মাহাতিম ব্যস্ত ভঙ্গিতে রুমে ঢুকে। শেফালির চালাকি সে এক লৌকায় বুঝতে পারে ভালো করে। সেটা ভালোভাবে বুঝতে পেরে শেফালিও মাহাতিমের হুটহাট আগমন দেখে জোরাপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতিম রুমে হাসি মুখে ঢুকেছিল, কিন্তু শেফালির উপস্থিত দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। শেফালিকে ইচ্ছে মতো অপমান করে দাঁড়াতে পারলে শান্তি লাগতো।
মাহাতিম নিজেকে ধাতস্থ করে সহজতর কণ্ঠে বলল, আপনার আগমন যে ভালো লাগে না মামি। আপনি এখানে কি করছেন? এখানে কি প্রয়োজন সেটা বললে একটু হেল্প হতো। মাহাতিমের এমন কথায় প্যাচ দেখে কি উত্তর দিবে খুঁজে পেল না সে। অহেতুক কারণে তো হিহি করে হেসে দিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ল। সাফারি চলে গেলে মেহনুর নিজের কাছে পুনরায় মনোযোগ দিল। আয়নায় চুল মুছতে আর চোখে মাহাতিমের চোখে দেখতে পেল একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে মাহাতিম, যার গলায় কলারটাও নীল। সম্পূর্ণ নীল পাঞ্জাবিতে তাকে দেখতে দারুণ লাগছে। মাহাতিম কাপড়চারি হাসি এসে কপালের ভাঁজ স্বাভাবিক করে মেহনুরের দিকে এগিয়ে আসলো। আকাশচূর্ণী বিভোর হয়ে হা হয়ে গেল মেহনুরকে এই নতুন রূপে দেখে। মাহাতিমের বাঁকা হাসি দেখে বিমূঢ় হলো মেহনুর। মাথার ভেতরে ভুভু করছে এখন। মাহাতিমের কাণ্ড কারখানা দেখে প্রচন্ড লজ্জায় গা কাটা দিচ্ছে ওর। রাতে কখন এই কাজ করলো বুঝতে পারলো না সে। মেহনুর হার যেন মুখটা দেখে মজা পেয়েছে মাহাতিম। মেহনুর আরো জ্বালাতন করার জন্য ওর দিকে পা চালিয়ে এলো। পাঞ্জাবি স্লিপগুলো ঠিক করতে করতে পেছনে এসে দাঁড়ালো। মেহনুর তাড়াতাড়ি দু কদম সরে ভেবেছিল হয়তো মাহাতিম সে ভাবনায় পানি ঢেলে দিবে, সবকিছু ন্যাতসাৎ করে দিল। মেহনুর পেছনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলোতে হাত দিল। মাথার তালুতে হাত রেখে হাতটা ধীরে ধীরে নিচে নামাতে লাগলো। এক পর্যায়ে ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে বাঁকাতের দিকে এক ধীর গতিতে ঠেলে দিল। মেহনুর আয়নার দিকে শান্তভাবে তাকালো। মাহাতিমের প্রতিটি কার্যকলাপ শক্ত করে আয়নার ভেতরেই দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। চুলে টুপটুপ করে পানির গোলাপি ব্লাউজ ভিজে যাচ্ছে। ওর ভিজে যাওয়ার কারণে মাহাতিমের মেহনুরের পাতলা পিঠটার সাথে লেপ্টে আছে এখনো। মাহাতিম ব্লাউজের অবস্থান পর্যবেক্ষণ করে আয়নার দিকে মেহনুরের পানে তাকালো। মাহাতিমের অমন গাঢ় দৃষ্টি চাহনি দেখে মেহনুর তৎক্ষণাৎ চারপাশে সবকিছু গুলিয়ে ফেলল। কোনো বিশেষ যন্ত্র জালে আবদ্ধ হয়ে শুধু মাহাতিমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মাহাতিম সর্বদার মতো নিঃশব্দে নিজের কার্যকৌশল চালাতে থাকলো। মেহনুরের ডান কাঠটা দেখে মুখে গিয়ে ওর কাঁধের ওপর থুতনি রেখে দিল। ওই থুতনিতে রাখার সাথে সাথে রোমাঞ্চকর অনুভূতিতে সিগ্ধ হলো মেহনুর। বড় বড় আঁখি দুটো পাতা চট করে বন্ধ করে ফেললো। তখন মাহাতিমের সম্মোহিত করা অতুল স্পর্শের বর্ষবর্তী হয়ে চুপটি মেরে রইল মেহনুর। চোখের সামনে ছোট্ট মানুষটা গুটি গুটি অবস্থা দেখে মনে মনে হাসি প্রচুর পেল মাহাতিমের, কিন্তু সে হাসিটা পুরোদমে চেপে রেখে মেহনুরের উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, সেদিনের কথা মনে আছে? যেদিন তোমাকে রুমে ভুল করে এসেছিলাম, তোমাকে দেখিয়ে তুমি কেমন ভয় পেয়েছিলে, কেমন করে চমকে গিয়েছিলে মনে পড়ে? ভুলবশত রুমে এসেছিলাম বলে সেদিন রাতে জ্বর বাঁধিয়েছিলে। আজ এই রুমে তোমার সাথে দাঁড়িয়ে আছি মেহনুর, সেই পরিচিত আয়নায় তাকিয়ে তোমায় ছোট্ট মুখটা দেখছি। এই আয়নায় তোমার সাথে প্রথম সাক্ষাতে সাক্ষী বহন করছে। সেদিন আমি ছিলাম তোমার জীবনে অনাকাঙ্ক্ষিত অতিথি, তুমি ছিলে আমার জীবনে অপ্রত্যাশিত অতিথি। আমার নজরে তুমি যেমন হুট করে আগমন করেছিলে, স্বল্প দিনের মধ্যে অদৃশ্য গুণ আমাদের লতিয়ের মতো বেঁধে দিয়েছে। তোমার ওই ছোট্ট বুকটার মাঝে আমার জন্য প্রচুর ভালোবাসা ইতিমধ্যে স্থান করে নিয়েছে, ঘনীভূত হয়ে প্রকাশ করার সময় নিচ্ছে। মেহনুর, আমার কাছে তুমি যে শান্তিটুকু অনুভব করো সেটা ভিন্ন ঘটনা, কিন্তু আমি বুঝে গিয়েছি। কাল রাতে যখন বজ্রপাত হলো, তুমি চাইলে আমার হাতটা সরিয়ে দিতে পারতে। আমি তোমায় আগলে রেখেছিলাম ঠিকই, কিন্তু সুপ্ত অধিকার বোধে জড়িয়ে রাখিনি। কিন্তু তুমি সেটা মোটেও করনি। তুমি আমার বুকের সাথে লেপ্টে লাগিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছিলে। আর হাস্যকর ব্যাপার কি জানো, তুমি নিজের অজান্তেই তোমার ভারসাম্য ভরা হাতটা আমার কাছে তুলে দিয়েছিলে। সেটা আমার একবারও তুমি টের পাওনি। মেহনুর প্রতিটি বাক্য শোনার জন্য শান্ত হয়ে রইল, চোখের পাতা আগরে বন্ধ করে নিল। শুধু অস্বাভাবিকভাবে এই ব্যাপারটা পরীক্ষিত হলো। মেহনুর তখন অনবরত ঢোক গিলে গলা ভিজিয়ে মাহাতিমের সবকিছু নীরব করার জন্য আয়নার দিকে দৃষ্টি সরালো। মেহনুর কাঁধ থেকে থুতনি সরিয়ে এক পলক ওর দিকেই তাকালো। জায়গাটা গোলাকার বৃত্তের মতো লাল হয়ে গেছে। ক্ষুদ্র কালো নীলচে বিন্দু বৃত্তের মাঝেই ঠাই। কালো রাত্রে এই তিলটা ভীষণ যেন আবেশে ডুবে দিচ্ছিল। এইটুকু সৌন্দর্যের কাছে মুগ্ধ হয়ে এই বেপরোয়া আচরণ করে বসেছিল মাহাতিম। নিজের অবস্থানের ওপর বিভ্রান্ত হয়ে ঘুমন্ত মেহনুরের গলায় ঠোঁট বসিয়ে দাঁত চেপে দিয়েছিল। মাহাতিমের সেই দাগটার ওপর নিবিষ্ট নয়নে তাকিয়ে রাতের অবস্থান চিন্তা করতে লাগলো, কিন্তু সেই চিন্তার প্রহর এমন হবে ভাবেনি সে।
তারপর 3বার ওই জায়গায় স্পর্শ করে দারুণ উৎকণ্ঠ জড়িত কণ্ঠে কণ্ঠিত হলো মেহনুরের সংকোচ ভরা অবস্থা দেখে মাহাতিম গলা থেকে মুখ সরিয়ে ফেলল। চটপট ওর কাছ থেকে দুপা পিছিয়ে ফ্লোর থেকে গামছা তুলে নিল। মেহনুর ততক্ষণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, রুমের অন্যদিকে চলে গেল। মাহাতিমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য আলমারির দর খুলে এমনিতেই হাতাহাতি করতে লাগলো। মাহাতিম আধভেজা গামছাটা ড্রেসিং টেবিলের ওপর রেখে স্ফীত একটি হাসি দিয়ে চলে গেল। রুমের ভেতর থেকে চলে যাওয়ার শব্দ শুনে বুক ভর্তি শ্বাস নিল মেহিনুর। লোকটা একথায় কারণে কাজকাণ্ডে দারুণ লজ্জায় ফেলে দিচ্ছে একে। সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। মাহাতিমের আদেশ মতে আজ 11টার দিকে রওনা দিবে সবাই। এখান থেকে বিদায়ের পাট চুকিয়ে মেহিনুরের সঙ্গে নিয়ে শহরগামী হবে। সকলের থেকে সেটার জন্য তোড়জোড় শুরু হয়েছে। নীতি থেকে শুরু করে মাহাদি পর্যন্ত লাগেজ গুছিয়ে ফেলছে। একে একে সব মালপত্র চিপে তুলে মাইকেতে তুলছে সবাই। হান্নান শেখ অনেক অনুনয় করল থাকার জন্য, কিন্তু মাহাতিমের কাছে সেটা আসলে ঘটনা শোনার পর তিনি বাধা দিলেন না। মেহনুরের বিদায় বার্তা শুনে খুশিতে গদগদ হচ্ছে শেফালি। আজ থেকে আপদ বিদায় হচ্ছে, নিজের রানীর মতো থাকবে চিন্তা করছেন। এখন তো সুরের অধিকার আদরে সিংহাসনে বসাবেন, সকলের কাছে বানিয়ে দিবেন মেহনুরের চেয়েও মধ্যমণি। শেফালি এই দুর্বোধ্য চিন্তার পেছনে কতখানি অগ্রসর হয়েছে কেউ জানে না। এমত অবস্থায় মেহনুর যখন মার্জার মেয়ে তুলল এবং মাহাতিমের স্ত্রী রূপে আজীবনের জন্য বিদায় নিচ্ছিল, তখন শেফালি শেষবারের মতো মাহাতিমকে আর চোখে ডেকে আনলো। মাহাতিমও বিদায়কালে দ্বিমত ভাব না দেখে শেফালির সাথে একটু দূরে এলো। হান্নান শেখ নিজ দায়িত্বে সবার গাড়িতে ওঠার জন্য তদারকি করছে। সবাই ঠিকমতো উঠেছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেদিকে মনোযোগ নিক্ষেপ করছে। এদিকে শেফালি উগ্র ইন্দিনী বুঝতে পেরে মাহাতিম কিছু বলল না। শেফালি শুধু একটা কথায় জোর খাটিয়ে বলল, তোমারে একটা কথা বলবার চাই। তুমি সুরেয়ারে যেভাবে করিয়া কষ্ট দিছো সে কথা কিন্তু শ্বশুরমশাই জানে না। আজকে যদি রিসোর্টের ওই ঘটনা আব্বারের কানে লাগাই দিতাম, তোমার বিয়া কিন্তু জীবনেও মেহনুরের লগে হইতো না। তুমি ঠিকই সুরেয়ার বিয়া করার লাইগা বাধ্য থাকতা। শেফালির আউল ফল কথা শুনে মাহাতি ভুরু কুচকে তাকালো। ওই মহিলা যে এত বেশি পরিমাণে ফালতু সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু আজকের এই কথা শুনে সেটা পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হলো মাহাতিম। শেফালির মতো মহিলা গলা ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত। এই মহিলার অতীত জানার পরও হান্নান শেখ কিভাবে এই মহিলাকে মোল্লাবাড়িতে জায়গা দিয়েছে সেটা মাহাতিম কিছুতেই বুঝতে পারে না। শেফালির এমন কথা শোনার পর ডানে বামে তাকালো মাহাতিম। সবাইকে সুন্দর হাসি খুশি উল্লাসে মেহনুরকে বিদায় জানাচ্ছে সেই দৃশ্য এক পলক দেখলো। এরপর সেখান থেকে চোখ ঘুরে শেফালির দিকে ক্রোধ দৃষ্টি তাকালো। অল্প উচ্চতায় মহিলাকে দেখে মাথা একটু নিচু দিকে নামিয়ে নিল। প্যান্টের ডান পকেট থেকে হাত বের করে তর্জনী আঙ্গুলে চোখ বরাবর তুলে শক্ত করে বলল, মাহাতিম, আপনি আমাকে চেনেন না, আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানেন না। আমি যে এক তুর্কিতে আপনার তাসের ঘর ভেঙে দিতে পারি সেটা কল্পনাও করতে পারে না। আপনার মতো বেহাজ মহিলার জন্য প্রত্যেকটা পরিবারে ঝড় লেগে থাকে। ভাই ভাইয়ের যুদ্ধ লাগে কেউ কারো মুখ পর্যন্ত দেখতে পায় না। আপনি যে শেখ বংশের বড় ছেলের সাথে কোন কাহিনী করেছেন আমি কিন্তু জানি, কিন্তু ছেলেকে কিভাবে বিদেশে পাঠিয়েছেন সেটাও কিন্তু ক্লিয়ার ডিটেলস আমার কাছে আছে। একটা জিনিস শিওর করে দিচ্ছি শেফালি মামি, যে মাহাতিমকে আপনি ভালো ভেবেছেন সেই মাহাতিম কিন্তু ডেঞ্জারাস মানুষ। ক্ষমতা আমার পকেটের সাথে যদি পকেট থেকে টেনে আনার ব্যবস্থা করেন তাহলে শুনে রাখেন, আপনার পুরো 14 গোষ্ঠী উদ্ধার করতে আমার টাইম লাগবে না। মাহাতিম গরম গলায় কথা শুনে তহনজনী আঙ্গুল নামালো শেফালির কাছ থেকে, মাথা উঠিয়ে ঠিক দৃষ্টি সরালো অন্যদিকে। শেফালির অবস্থা তখন ভয়ে আটকে শোচনীয়। মাহাতিমের পেশা সম্বন্ধে না জেনে সেটা কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু পেশাটার নাম তো এতই কঠিন উর্বর মস্তিষ্ক মনে রাখতে পারে না। শেফালি বড় একটা ঢোক গিলে নিজেকে সংযুক্ত করে পূর্বমূলক হাসি দিয়ে, কিন্তু সেই হাসিতে মাহাতিমের মুখের অবস্থা পরিবর্তন হলো না। শেফালি চোখ ছোট করে সহাস্য দিয়ে মাহাতিমকে উদ্দেশ্য করে বলল, তুমি জানি কিসে কাম করো? মাহাতিম মেজাজ যেন আগুনে তুরকে গেল। এই দুম্র মহিলাকে লাথি মেরে ঝাঁচা মেরে বিদায় দিতে ইচ্ছে করছে। এমন মহিলা সমাজের জন্য অভিশাপ। আপনার মতো ধূর্তমূর্খ মহিলা আমার পেশা মানে বুঝতে পারবে না। আপনার মতো মহিলা শুধু সংসারে আগুন লাগাতেই পারে, দরকার পারলে নিজের দোষটা সুন্দর করে আরেকজনের ঘাড়ে দিতে পারে। মাহাতিম শেষ কথা শুনে শেফালির মুখ থেকে হাসি চলে গেল। এমনভাবে হাসিহীন হলো যেন খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। মাহাতিম সময় নষ্ট না করে জিপে চড়ে গেল। শেফালির কোনো বিপদের ইঙ্গিত লেগে গেছে, কিন্তু মাহাতিমের কথাগুলো শোনার পর থেকে
চিন্তিত হচ্ছে সে। মাহাতিম জিপে উঠে বসতে মেজাজটা আরো চটে গেল। মার্জা কোনোভাবে মেহনুরকে জিপেও যেতে দিবে না। একটানা দীর্ঘ জার্নি, তার উপর কড়া রোদের মধ্যে মেহনুরের অবস্থা খারাপ হতে পারে। এসব চিন্তা করে মার্জা মেহনুরকে জিপে পাঠাতে নারাজ। এদিকে জিপে স্টিয়ারিং দুহাতে আঁকড়ে লাগে গজগজ করছে মাহাতিম। মাথাটা ডানে ঘুরিয়ে মাইক্রোর দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে। মার্জা মাইক্রো জানালার দিকে চোখ রাঙিয়ে পাল্টা দৃষ্টি ছুড়ে দিলেন তাকে। মা ছেলের এমন দৃষ্টিযুদ্ধ নির্বাক। হান্নান সে কেমন উটকো পরিস্থিতিকে তাড়াতাড়ি দুতালে শান্ত করার জন্য মাহাতিমের কাছে যায়। মাহাতিমের কাঁধে হাত রেখে নরম সুরে বলে, মার্জামা ঠিকই করেছে মাহাতিম, তুমি একটু দাদুর কথা চিন্তা করে দেখো। তোমাদের যেতে যদি 4 ঘন্টা লাগতো তাহলে আমি বাধা দিতাম না, কিন্তু অনেক টাইম লাগবে। এত মধ্যে জিপের মধ্যে ঠিক মতো চোখ বুঝতে পারবে না। 12টার দিকে কি রোদ উঠে জানো তো? গাড়ি করে গেলে মার্জাওকে দেখে রাখতে পারবে। তুমি ঠান্ডা হও। হান্নান শেখের যুক্তি শুনে মাহাতিম দ্বন্দ্ব সৃষ্টি করলো না, চুপচাপ সেটা মেনে নিয়ে হ্যাঁ সূচক সায় দিল। মাহাতিমের অবস্থা দেখে ড্রাইভিং সিটে বসে সিয়ামের হাসি পেল। পাশে বসা তৌফের কানে হাসি হাসি করে ফিসফিস করে বলো, বদ্দা চেতে গেছে। সিয়ামের মুখ থেকে চিটাগাঙ্গা ভাষা শুনে হাসিতে হিমশিম খাচ্ছে তৌফো। দাঁতে দাঁত চেপে কষ্ট করে ঠোঁট কামড়ে হাসি থামাচ্ছে। তৌফো ভাইয়া, তুমি ফিসফিস করে দুর্গন্ধ ছড়াচ্ছ। মাহাতির কথায় অকপটে হাসি পেল তৌফের। মাহাতি দুর্গন্ধ দিয়ে কি বোঝালো সেটা কেউ বুঝতে পারেনি। সবার দৃষ্টি মাহাতির দিকে কেন্দ্রীভূত। মাহাতি গলা খাকারি দিয়ে ভাবসাব করে বলল, আমার দিকে তাকাচ্ছ কেন? মাহাতির প্রশ্ন শুনে ফারিনার মাথায় চট করে মেরে বলল, তোর কথার মানে কি বলদাম? ফারিনের কথা শুনে মাহাতি মনে মনে বিরক্ত হলো। ওদের মতো ঘণ্টমূর্ধের দল আরও দুটো দেখে নি মুখে। তোমরা আসলে এক একটা গাধা। বাদ, প্রশ্নের কোনো ব থেকে প বসাও। সেটাও তো ভাইয়ার উৎফুল্ল ফিসফিস করে দিয়েছে। তোমরা কেন বুঝতে পারছো না? ফারিনের উত্তর শুনে চিন্তা করলো। তার আগে সিয়াম তৌফের দিকে ঝুঁকে এসে কপালে ভাঁজ ফেলে তাকালো। নিচু কণ্ঠে বলল, শালার বেটা পাত দিছোস, একেরে চামড়া ঝুলামো এই কাজ করলে। সিয়াম রাগার চেহারার দিকে তৌফর দিক নিজে রাখবে না গালাগালি করবে বুঝে উঠতে পারছে না। মাহাদি যে এমনভাবে ফাঁসিয়ে দিবে সেটা সে চিন্তাও করতে পারেনি। ওর ঘাটটা ধরে মটকাতে পারলে একটু শান্তি লাগলো, কিন্তু এখন মেহনুরের সামনে জোর গলায় কিছু বলতেও পারছে না। শাহনাজের সাথে চুপি চুপি দুটো কথা সারার জন্য পেছনের সিটে বসেছিল সৌভিক। সবাই যখন মেহনুরের সাথে কথা সেরে নিচ্ছিল, শাহনাজ তখন সৌভিকের জানালার কাছে সে হাত রেখে দিল। দৃষ্টি সামনে রেখে এমনভাবে দাঁড়ালো যেন হাতটা আনমনে রেখেছে। সৌভিক আনমনস্ক ভঙ্গিতে শাহনাজের হাতটা ধরে নিজের হাত রেখে দিল। গাড়ির পেছনের সিটে বসা সৌভিক চট করে শাহনাজের হাতে পাটা আঙুলে খামচে ধরলো। যতটা তীব্রভাবে ধরলে লাল টকটকে হয়ে যায়। সৌভিক ঠিক মতো যেভাবে ধরে থাকলো। সৌভিকের সামনের দিকে তাকানো থাকা শাহনাজ এখন জানালার দিকে সৌভিকের দিকে সৌভিক গাল ধরে মুখটা নিচের দিকে ফিরিয়ে ইচ্ছা করলো। সৌভিক যে ইচ্ছে করে শাহনাজের দিকে তাকাচ্ছে না বুঝে গেছে সে। শাহনাজ সজল চোখে তাকে শাড়ির আঁচলটা দিয়ে চোখ মুছে নিল। অমনি আঁচল দিয়ে মুখের অপর পাশটা ঢেকে আনলো। এবার তাকাও সৌভিক, সামনে তাকিয়ে থেকো না। তুমি আমাকে ভুলে যাবে। সেখানকার আবহাওয়ায় গেলে আমাকে মনে পড়বে না। আমার মতো আজপাড়া গায়ের মেয়েকে নিশ্চয়ই ভুলে যাবে। কথা বিদ্যুতের মতো ঝিলিক বাজলো মাথার মধ্যে, এমনভাবে রিড়ি করতে লাগলো। সৌভিক তৎক্ষণাৎ শাহনাজের দিকে চোখের দৃষ্টিতে তাকালো। শাহনাজের লাল লাল অশ্রুসিক্ত চোখ দুটো দেখে পীড়া হচ্ছিল তার খুবই। সৌভিক চকচকে সিলভার রঙের বস্তুটা তর্জনী আঙ্গুলে ঢুকে দিল। শাহনাজের মধ্যমা আঙ্গুলে সুরসুর করে ঢুকে গেল তা। চকচকে বস্তুটা আঙ্গুলের সাথে স্পর্শ হতেই শাড়িতে শো করে চলে গেল। শাহনাজ চলে যাওয়া গাড়িটির দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই ঝাপসা দৃষ্টিতে দেখতে পেল নীতি, মাহাদি, তৌফো জানালা দিয়ে উকি মেরে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাড়ির সবাই সে একইভাবে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। সবার থেকে দূরে থাকা শাহনাজ শুধু শেষের সিটটার দিকে তাকালো। সৌভিক ওদের বিদায় জানালো না। গাড়িতে উঠে গরম ধুলো উড়িয়ে গেটের দিকে চলে গেল। সবাই পা ঘুরিয়ে বাড়িতে ঢুকে গেল। শুধু শাহনাজ বরাবর ঝাপসা চোখ মুখছে ব্যাকুলতা চলে যাওয়া গাড়িটার দিকেই দেখছিল। সৌভিকের শেষবার দেখায় মনে অনুমান হলো, বিকল হলো, তীব্র রূপে দেখতে চাচ্ছিল। গেটের দিকে বেরোবার মানে ঝলক। সৌভিক মাথা বের করে শাহনাজের দিকে হাতে একটা 4 নাম্বার আঙ্গুলটা
দেখাতে লাগলো। ইশারা করে শফিকের মুখটা মিলিয়ে গেল। শাহনাজ যে কান্না আটকানোর জন্য মুখ আঁচল দিয়ে চেপে ধরল। গাড়ির বড় বড় প্রস্থানে অশ্রু পড়তে লাগলো। অশ্রুপূর্ণ চোখ, কাঁপতে থাকা ডান হাত ধীরে চোখ বুজে ফেললো। ঠিক তখনই আবিষ্কার করে ফেললো আঙ্গুলের স্থানে চকচকে একটি বস্তু দেওয়া হয়েছে, যেটি একটি আংটি। আংটিটা শফিক দিয়েছে যখন সে তার হাত শক্ত করে চেপে ধরেছিল, কিন্তু শাহনাজ সেই বিষয়টি মালুমই করেনি।